বুদ্ধদেব দাদা, হ্যাঁ লাভ ইউ দাদা, ধন্যবাদ। মানে কাউকে না বলেই একটু লাইভে এলাম। অনেক দিন কথা হয়নি, কারণ 1 GB করে নেট এমনি ভিডিও ডাউনলোড করতে করতে 12টার আগেই শেষ হয়ে যায়। তো আজ আবার 1 GB আরেকবার রিচার্জ করতে হলো। তাই ভাবলাম যে একটু লাইভে একটু আলোচনা করা যাক, যেহেতু এখন সব দিকে আমরা মোটামুটি আমাদের সবচেয়ে বড় উৎসব, বাঙালি বড় উৎসবে আমরা উৎসবে চলে এসেছি। মহালয়া চলে আসা মানে দুর্গাপুজো চলে আসা। তৈমুর আজম, ভালো আছি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? যাই হোক, অনেক দিনই কথা হয় না। ডাইরেক্ট কমেন্টে মনে হচ্ছিল যাব যাব, একটু লাইভ করব। তো আজ আসলাম। আহ, বিশেষ কিছু বলার নেই। সবাই কেমন আছেন জানান। আর পুজো সবার ভালো কাটুক। যত আমাদের মানে জীবনের সমস্যা থাকুক, তার মধ্যে উৎসবগুলো সামিল হতে হবে, উৎসবে অংশগ্রহণ করতে হবে নিজেকে, পরিবারের সাথে সময় দিতে হবে। চাকরি তো হবে, নিয়োগ তো হবে, কিন্তু যতটা সম্ভব এই টাইমগুলো এখন এই সব, এই কয়েকটা দিন, এই তো আর কয়েকটা দিন, 10 দিনের মতো আছে। তো এই সময়গুলো পরিবারের সাথে সময় দিন। চাকরি হবে, নিয়োগ হবে। শূন্যপদ নিয়ে একটু চিন্তা আছে, কিন্তু এটা দেখতে হবে প্রত্যেকটা জায়গায়। অন্তত উৎসবের কয়েকটা দিন সবাই ভালোভাবে কাটান। আর দাদা, উৎসব সুমনবাবু, করতে হবে সব। এই সময়গুলো আমরা ফিরে পাবো না যেগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই টাইমটা সবাই আনন্দ করুন। আবারও পথে নামবো, এবার শূন্য পদের জন্যই পথে নামবো। পথে নামার আগে আমরা আলোচনায় বসবো। আমাদের বলা হয়েছে আবার আলোচনায় বসার জন্য। শিক্ষা দপ্তরে আরেকবার যাব। বিষয়গুলো সবগুলো মোটামুটি ঠিকই আছে। নিয়োগ আমরা পাবো, কিন্তু শূন্যপদ নিয়ে একটু চিন্তিত সবাই। আর পার্টিকুলার শূন্যপদ বিভিন্ন, অনেকেই কল করে যে এই বলছে ওই বলছে, কিন্তু পার্টিকুলার কতটা শূন্যপদ সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না, জানার কথাও না। কিন্তু যেটুকু খবর, শূন্যপদ কিন্তু কালেক্ট হয়েছে, এটা খবর সত্যতা আছে। আর সভাপতি মহাশয় বলেছিলেন যে উনি শিক্ষা দপ্তরের কাছে শূন্যপদ চেয়েছেন। এটাও কনফার্ম যে কাজ কিন্তু হচ্ছে। আমরা সেদিক থেকে যথেষ্ট মানে আশা আছে যে নোটিশ কিন্তু আসবে। এবার শূন্যপদটা পর্ষদের কোনো, পর্ষদ বলতে পারবে না যেটা শূন্যপদটা কত, কারণ শূন্যপদটা সম্পূর্ণ সরকার এবং শিক্ষা দপ্তর থেকেই ঠিক হয়। এবার আপনাদের নিজস্ব জায়গা থেকে যতটা পারেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যদি যেতে পারেন, মুখ্যমন্ত্রীকে যদি বলতে পারেন যে দেখুন এই টেটটা দীর্ঘদিন ধরে বসে আছে। 2017 প্রাথমিক টেটের পর 2022 টেটের নোটিফিকেশান হয়। এই 5টা বছর পর প্রাথমিক টেট, আর 2 বছর টেট উত্তীর্ণ হয়ে বসে আছে। একটু শূন্য পদটা বাড়ানোর জন্য আপনারা যে যার যে স্তরে বলার জায়গা আছে আপনারা বলুন প্রত্যেকেই। এটা প্রত্যেকেই স্বপ্ন পূরণের কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে যদি শূন্যপদ কম হয়। আমাদের অতনু এসছে, ভাইয়ের ওল্ড একাডেমি, চাপে আছে, মেসেজ করে বারে বারে দাদা কি হবে। কারণ করোনার সময় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক বা ডিএলএড করেছে তাদের একাডেমিকটা হাই। যদিও আমি বলছি না যে তাদের কোনো বিরোধিতা করছি না। নতুন হোক পুরনো হোক, একমাত্র শূন্য পদ দিলেই কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। আমাদের লাইভে সুদীপ এসছে, আমাদের আমাদের লড়াকু ভাই, তোমাদের দাদা সুদীপ এসছে। পুরনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বারে বারে দাদার শূন্য পদটা দরকার আমাদের। শূন্য পদ না হলে অনেকে ভাবছে যে
29 স্কোর, মানে 28 স্কোর, তারা তো রাজপথে নামে না। তারা বাড়িতে বসেই মনে করেন যে আমাদের চাকরি হয়ে যাবে। কারণ যদি 50,000 ডিএলএড হয়, যদি 45,000 ডিএলএড হয় বাদ দিয়ে, যদি 40,000 ডিএলএড হয়, 4,000 কিন্তু আমরা দেখতে পাই না মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য রাজপথে নামতে। তো 28-29 স্কোর নিয়ে অনেকে বসে আছে। আগের দিন শুনছিলাম যে আমার মিছিলে না গেলেও চাকরি হয়ে যাবে, 28 স্কোর আছে একজনের। তো এটা কথা না, শূন্য পদটা কিন্তু দরকার প্রত্যেকেই। আর কেন দরকার সেটা আমরা সবাই ভালো করেই জানি। কারণ 2014 টেট, 2017 টেট বা 2009 যারা কোয়ালিফাই করতে পারেনি, অনেক ভাই, মানে অনেক দাদা, অনেক বয়স হয়েছে, তারা কিন্তু এই টেটে কোয়ালিফাই করেছে। কিন্তু টেটে কিন্তু তাদের টেট স্কোর ভালো, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার, ডিএলএড সরকারি কলেজ থেকে করা, তারা কিন্তু খুব কম্পিটিশানে হেরে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে শূন্য পদটা হলে অন্তত তাদের স্বপ্নটা বেঁচে থাকবে। সাউন্ড আসছে না? থ্যাংক ইউ সায়ন। সাউন্ড আসছে না তো আমি যেটা বলতে চাইছিলাম যে গত দিনে আমরা মঙ্গলবারে আমরা বিকাশ ভবনে গেছিলাম। আমাদের বিকাশ ভবনের এলিমেন্টারি এডুকেশনে আমরা কথা বলেছি। তো শূন্য পদ কিন্তু কালেক্ট হয়েছে, এবং সেটা লিগাল ডিপার্টমেন্টে, লিগাল সেলে ওয়েস্ট বেঙ্গল সেখানে আছে। কারণ দেখুন, পরিষ্কারভাবে বলছি, আমরা জানি যে বেশ কয়েকটা আইনি সমস্যা কিন্তু অলরেডি আছে, ওবিসি ম্যাটার থেকে শুরু করে। যদিও এটা কোনো মানে এটা কোনো নোটিফিকেশন দেওয়ার জন্য এর জন্য আটকাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি এখন দেখুন, একদল আছে যারা সবসময় কেস করার পক্ষে। যদি আমাদের নিয়োগ নোটিফিকেশনটা আসার পর যদি ঝুলে যায়, তাহলে কিন্তু 2-4 মাস 6 মাসে কিন্তু কমপ্লিট হবে না। একটা কেস হয়ে যাওয়ার পর সেই কেসটা সমাধান করতে করতে কিন্তু 7 মাস 8 মাস 10 মাস লেগে যাবে। তো পর্ষদ চাইছে, সরকার চাইছে, শিক্ষা দপ্তর চাইছেন যে কোনোরূপ আইনি জটিলতা যাতে, সমস্যা এখনো আইনি জটিলতা নেই, কিন্তু যদি যাতে না আসে তার রিভিউটা দরকার। ওবিসির ব্যাপারটা আছে, বা এর আগে যতগুলো কেস ছিল, সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে প্রত্যেকটা কেসকে সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে কিন্তু নোটিফিকেশনটা আসবে, যাতে কোনো আইনি পথে গিয়ে যাতে আমাদের নিয়োগটা যাতে না আটকায়, আমাদের ইন্টারভিউটা যাতে স্টে না পড়ে, সেদিকটা কিন্তু খুব কেয়ারফুলি দেখছেন আমাদের সভাপতি মহাশয়। বারবার একটা কথাই বলেন যে দেখো, দেরি হচ্ছে মানছি, কিন্তু নোটিফিকেশন দেওয়ার পর যদি কোনো আইনি জটিলতা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সেই কেস কিন্তু ক্লিয়ার হতে কিন্তু সময় লাগবে, তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না। তাই 1 মাস বসে থাকা ভালো, কিন্তু বসে থাকা ভালো 1 মাস, কিন্তু 1 মাস আগে নোটিফিকেশন দেওয়ার পর যদি আইনি জটিলতা, আইনি প্যাচে যদি আটকে যায়, কারণ এখন যে কোনো পার্টি আছে, এখন কোর্ট খোলা আছে, যে কেউ কোর্ট কেস করে দিচ্ছে যে আমিও পাবো না, আপনাকেও পেতে দেবো না, এরকম একটা দল আছে। আমিও পাবো না, আপনাকেও পেতে দেবো না। এই জায়গাটার জন্য রিভিউ, আমাদের আইনি জটিলতা নেই, পরিষ্কারভাবে আগের দিন বলা হয়েছে। 20-22-এর ব্যাপারটাও বলছিলেন, ওটাও আইনি জটিলতা নয়, কিন্তু এই 20-22-এর ম্যাটারটা যদি ক্লিয়ার না হয়, তাহলে কি নোটিফিকেশন আসবে না? অবশ্যই আসবে। তখন সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে ওই কেসগুলো আমাদের নোটিফিকেশন দেওয়ার আগে সেটা তুলে ধরতে হবে, তুলে দিয়ে নোটিফিকেশন, মানে আমাদের নোটিফিকেশনটা আসবে, যার ফলে কোনো ওই সব 20-22 হোক বা আদার্স যেসব আইনি সমস্যায় যারা কেউ গিয়ে কেস করে না দিতে পারে যে আগে আমাদের নিন, তারপর নতুন নিয়োগ হবে। এই জায়গাটা কিন্তু পর্ষদ ক্লিয়ার করছে। এই জন্য লিগাল সেলের মতামত, লিগাল সেলের রিভিউ, লিগাল সেলের ক্লারিফিকেশনের পরেই কিন্তু নোটিফিকেশনটা আসবে। এবার আমাদের কথা হচ্ছে শূন্য পদটা। আমি আমাদের গ্রুপে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ওয়ে কমন্স গ্রুপে হয়তো লাইভটা করতে পারতাম, করিও সেখানে, কিন্তু ওখানে মানে কমেন্টটা দেখতে পাই না। শূন্য পদ কিন্তু কালেক্ট হচ্ছে। শূন্য পদটা দেখেন, কমিশনার সাহেব, বিকাশ ভবন,
22-এর নিয়ে একটু হলেও কিন্তু মানে এর আগে যতটা আমরা বুঝতে পারিনি এর আগে, কিন্তু 22-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউ হবে এ বিষয়ে কাজ কিন্তু শুরু হয়েছে, এটা কনফার্ম, এর দ্বিমত নেই, এটা কনফার্ম। এর আগে যেমন জানতাম যে হবে হবে, কিন্তু কাজ কিন্তু শুরু হয়েছে। আমরা হয়তো প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছি কোনো আইনি জটিলতা নেই, কিন্তু কিছু কিছু সমস্যার একটু আলোচনার প্রয়োজন আছে, সেই জন্য কিন্তু নোটিফিকেশনটা আটকে আছে। আর সবচেয়ে বড় কথা, আমি এটা প্রথমেও বলেছি যে শূন্য পদটা না হলে, যদি শূন্য পদ একবার অ্যালটমেন্ট যদি বিকাশ ভবন থেকে করে দেন পর্ষদের কাছে, আর কিছু করার থাকবে না। আমি 23 জেলার টেট উত্তীর্ণ সবাইকে বলছি যে নিজের নিজের জায়গা থেকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন, শিক্ষামন্ত্রীর দরবার মানে শিক্ষামন্ত্রীর কাছে যেতে পারেন, যে এই টেটটাকে যাতে একটু ছেড়ে দেওয়া হয়। কারণ কতটা বঞ্চনার শিকার, মধ্যমগ্রামের সুমনের সাথে কথা হচ্ছিল, দাদার মা মা মারা গেছে, বাবা মারা গেছে, দুই ভাই থাকেন, তা কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করেন, এত কষ্ট। দাদা হবে, ইন্টারভিউটা হবে, আর 2003-এর মাধ্যমে তো শূন্য পদ না হলে এইসব তো শূন্য পদ না এলে এইসব মানে পুরনো ওল্ড একাডেমিক যারা আছে, সত্যি এ করে বেরিয়ে যাওয়া খুব কষ্টের হয়ে যাবে। কেউ আইনি পথে হঠাৎ করে কেউ কেস করবেন না, পরিষ্কারভাবে বলছি। একটা নোটিফিকেশন আনতে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হয়, অনেক প্রসেস পেরিয়ে আসতে হয়। হঠাৎ হঠাৎ কেস করব এই কেস করব, এইগুলো কেউ করবেন না। একটা সুষ্ঠু নিয়োগ হোক। আর ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলবে, ইউটিউব চ্যানেল প্রচুর মানে সঠিক খবরটা এমনভাবে ঘুরিয়ে বলবে, সেটা সবাই প্যানিক হবে। এটুকু বলার জন্য এই লাইভে এলাম, মাথায় কিছু আসছে না, মেনলি এত টেনশন সব দিক থেকে। আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, যে কথাটা, এই পঞ্চম শ্রেণীর ব্যাপারটা যেটা বলছিলাম, পঞ্চম শ্রেণী কিন্তু শুধু পঞ্চম শ্রেণী ইনক্লুড হলেই প্রাথমিকে শূন্য পদ তৈরি হবে না। প্রত্যেকটা স্কুলে যদি একজন করে শূন্য পদ, মানে একজন করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করা হয়, প্রচুর শূন্য পদ। প্রথম থেকেই বলছি, সরকারের সদিচ্ছা যদি থাকে, সরকারের সদিচ্ছা থাকলে কিন্তু কোনো টেট পাস বসে থাকবে না। আমি দেখছিলাম সাইডে বিহারের প্রাথমিকে, বিহারে 87,600, 1 লাখ এমন ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিচ্ছেন, অবাক হয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে যদি একটা রিক্রুটমেন্ট বড় করে দেয়া হয়, রাজপথে আন্দোলন হবে না। বারবার যেখানে যাচ্ছে সেইখানে বলে আসছি যে আমরা রাজপথে আন্দোলন করি খুব আনন্দের জন্য নয়। ডিপার্টমেন্টের বড় বড় অফিসার ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন, পরিষ্কারভাবে বলেছে যে আন্দোলনের পক্ষে নয়, আমরা রাজপথে নামতে চাই না। 2022 টেটটাকে বের করে দেওয়া হোক। এখানে 15, 20, 25 ভ্যাকান্সি দিলে হবে না, এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। আর আমাদের দিদিই পারে একমাত্র। দিদি যদি বলতে পারেন, দিদি যদি বার্তা দেন, শূন্য পদ এমনি ক্রিয়েট হবে। 16,500 নিয়োগের ব্যাকগ্রাউন্ডটা আপনারা ভালো করেই জানেন। 2014 সালের 42,900 সম্ভবত নিয়োগ হলো, আবার কয়েক বছর পর 16,500 নিয়োগ হলো। রাতারাতি পঞ্চম শ্রেণী ইনক্লুড করে শূন্য পদ ক্রিয়েট করে নিয়োগ করা হয়েছিল। তাই বলছি, সরকার যদি ভাবে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে না, একটা নিয়োগ দিতে হবে, এই জায়গাটা আপনারা তৈরি করুন। শূন্য পদ ছাড়া বারবার একটাই কথা বলছি, পুরনোদের চাকরি পাওয়া কিন্তু খুব চাপের হয়ে যাবে। এটা, এই জায়গাটা কি করতে পারে? আপনারা হয়তো বলেন যে তোমরা দেখো, একটু তোমরা আলোচনা করো, স্যারদের সাথে আপনারা কথা বলেন, আপনারা একটু দেখুন বিষয়টা, আপনারাই পারবেন। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। যেটুকু রিকোয়েস্ট করার, বারে 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 দেখা করে, সকাল গেলে বসিয়ে রেখে 5টার সময় দেখা করা, অন্যান্য অফিসের কথা বলছি। সভাপতি মহাশয় খুব ভালো ব্যবহার করেন, খারাপ বলবো না। আমাদের পর্ষদ সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় যথেষ্ট ভদ্র মানুষ, ভদ্রলোক, শিক্ষাবিদ,
খুব ভালো ব্যবহার করেন এবং আমাদের যথেষ্ট যে যে জিনিসগুলো জিজ্ঞাসা করে ডিটেলস বলেন। পর্ষদ সভাপতি নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, ওনার কাছে গেলেই আমাদের সমস্তটাই ক্লিয়ার করে বলেন। এবার কথা হচ্ছে শূন্যপদ তো আর পর্ষদ সভাপতি দেবেন না। পর্ষদ সভাপতির কাজ হচ্ছে, পর্ষদের কাজ হচ্ছে কি ঠিকঠাক ইন্টারভিউটা নেয়া, ডিএলএড এর পরীক্ষাগুলো নেয়া। কিন্তু শূন্য পদ দেবে সরকার। আমাদের দিদিই পারবেন একমাত্র নিয়োগটা দিতে এবং বড় নিয়োগ করতে। ইচ্ছে করলে পারবেন, ইচ্ছে করলে পারবেন। এই জায়গাটা কি করে কি করা যায় আপনারা বলুন। হ্যাঁ দাদা, তোমরা তো বিভিন্ন দপ্তরে যাচ্ছ, কিন্তু আবাস বুঝতে পারছো ভ্যাকান্সি নোটিফিকেশন নিয়ে। শুনুন, নোটিফিকেশন আসবে কিন্তু ভ্যাকান্সি কেউ কিন্তু বলবে না। ভ্যাকান্সি কেউ ডাইরেক্ট পার্টিকুলার ভ্যাকান্সি কেউ বলবেন না। হ্যাঁ, কৌশিক মুর্শিদাবাদ থেকে বলছে, হ্যাঁ বলছে আমার তো হবে না, ওল্ড সিলেবাস। দেখুন, তবে বারে বারে বলা হয়েছে, দেখুন নতুন পুরনো নিয়ে আমি বিভেদ করছি না। আমাদের মহিতে আছে নতুন সিলেবাসের, কোনো বিভেদ নেই। আমরা বলছি সবাই পাক। নতুন সিলেবাসে তারাও পড়াশুনো করেছে, ওল্ড সিলেবাসে আমরাও পড়াশুনো করেছি। কিন্তু সেই সময়ের পড়াশুনো বা সেই সময় 60% নাম্বার পাওয়া কিন্তু খুব চাপের। কিন্তু করোনার সময় 90% 80% নাম্বারটা কিন্তু ইজিলি হয়ে গেছে। এখান থেকে 3 সাল 2 সাল যারা পাশ করেছে তাদের কথা ভাবুন। সেই সময় 70% 80% নাম্বারটা কত কষ্টের ছিল। সেখানে 10-এর মধ্যে এখন 9.5 পেয়ে যাচ্ছে, 8.5 পেয়ে যাচ্ছে, তাদের 4ও হচ্ছে না। তো এগুলো কি মিলিয়ে মিশিয়ে সবাই যাতে স্বপ্ন পূরণ হয়। এটা শূন্য পদ দিলে, আর কাট অফের বিষয়টা আপনারা অনেক বললেন যে কাট অফটা কী হবে। কাট অফের বিষয়গুলো আমি বলি একটু হালকা করে, যেটুকু আমার জ্ঞান আছে। শুনুন, কাট অফটা নির্ভর করে ভ্যাকান্সির উপরে। ভ্যাকান্সি যদি বেশি পায়, কাট অফ অলরেডি 24 মানে কি বলে 28, 27 এমন কাট অফে চলে আসতে পারে জেনারেল। যদি ভ্যাকান্সিটা থাকে তাহলে অটোমেটিক্যালি নিচে চলে আসবে, 33 লাগবে না তখন আর। আমরা সবাই ফেসবুক প্ল্যাটফর্মে আছেন, কিন্তু রাজপথে নামতে বললে কিন্তু দেখতে পাই না। আজকে যদি নোটিফিকেশান দেওয়া হয় যে এত তারিখে ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ হবে মুর্শিদাবাদ জেলা বা মালদা বা কোচবিহার থেকে কিন্তু দেখবেন পর্ষদের সামনে প্রচুর ভিড় হয়ে যাবে এসে। কিন্তু যদি বলি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাকরি প্রার্থীরা রাজপথে নামছি, শিয়ালদা টু ধর্মতলা দেখবেন কেউ নেই, 2-1 জন আসছে। বারবার বলতে হবে যে আমরা বিরোধী কোনো পার্টি নয়, আমরা বিরোধী কোনো রাজনৈতিক দল নয়। আমরা রাজ্যের তরুণ, রাজ্যের হবু শিক্ষক পদপ্রার্থী। আমাদের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে পথে নামছি, সরকারের বিরুদ্ধে নয়। এই কথাটা বারবার বলি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নামছি না, মুখ্যমন্ত্রীর বার্তার জন্য নামছি। যদি মুখ্যমন্ত্রী আমাদের মিছিলের দৃষ্টি আকর্ষণ করে যদি মানে আমাদের নিয়োগের ব্যাপারটা দেখেন দ্রুত, সেটা ভালো হয়। তো কিছু না কিছু কিন্তু হচ্ছে। আমরা যে পথে নেমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যে চিৎকার করি রাজপথে, বৃষ্টিতে ভিজি, সেই ভিজে অবস্থায় আমরা দূর দূর জেলায় চলে যাই ভিজে জামা কাপড় গায়ে দিয়ে, তার ফল কিন্তু কিছুটা এগোচ্ছে। এটা কিন্তু মেনে নিতে হবে। সিএম এর সাথে দেখা করার, আমাদের ম্যাডামের সাথে দেখা করার অনেক চেষ্টা করছি, জানি না কবে দেখা হবে। এখনো প্রসেসে আছে, দেখা যাক কবে কি দেখ। উনি ব্যস্ত মানুষ, একটা পুরো ওয়েস্ট বেঙ্গল দেখছেন, হঠাৎ করে কি আর চাকরি প্রার্থীদের সাথে দেখা করবে? হ্যাঁ, এইবার সত্য কথা হচ্ছে, এবার আমাদের প্রধান এবং মুখ্য টার্গেট হচ্ছে আমাদের দিদি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যেতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে মুখ্যমন্ত্রী একবার বললাম তো, মুখ্যমন্ত্রী একবার যদি বার্তা দেন, মুখ্যমন্ত্রী যদি একবার ভাবেন, নিয়োগ কিন্তু দ্রুত হবে এবং ভালো ভ্যাকান্সিতে নিয়োগ হবে। এর আগেও হয়েছে, মুখ্যমন্ত্রীর একটা মুখের কথায় আজ বললে কাল নোটিফিকেশন আসবে। আমি জানি না কেন, কি কারণে, বা এইসব আইনি জটিলতার কারণে বলছেন না। খুব দ্রুতই আশা রাখছি, বড় একটা নিয়োগ আমরা আশা করছি। নিয়োগ হচ্ছে, কিন্তু কত বড় নিয়োগ সেটাই ভাববার বিষয়।
দেখো পার্টিকুলার কতদিনের মধ্যে নিয়োগ হবে এটা বলা খুব চাপের। বুঝতে পারছি দাদা, ওনারা ক্লিয়ার করে বলেন, কিন্তু ওনারা যে বলছে আইনি জটিলতার কারণে 2022 আটকে আছে, কিন্তু আমার কাছে কথা হলো, আমার তো বললে দুর্নীতি করে সব কিছুতে আইনি জটিলতা সৃষ্টি কর, এর আগে হয়েছে, এর আগে কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছে বলেই তো এইসব আইনি জটিলতাগুলো তৈরি হয়। কিন্তু 22ই প্রথম স্বপ্নের টেট আমাদের পর্ষদ সভাপতি, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রাথমিক টেট, যেটা পশ্চিমবঙ্গে এর আগে আমরা দুর্নীতি দেখেছি। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, যেটুকু আমরা একজন শিক্ষক হিসেবে আমরা যেটুকু বলার, আমরা কাউকে অভিযুক্ত করতে পারবো না। কিন্তু খবরের কাগজে দেখেছি এর আগের টেটগুলো নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, কারোর ওএমআর নেই বা এইসব বিষয়। কিন্তু 2022-এর প্রাথমিক টেট এটা সম্পূর্ণ একটা ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি এটা দেখেছিল, এবং সেদিন বিকাশ ভবনে কথা বলে যেটুকু জানতে পারলাম যে পুরো ডাইরেক্ট সেখানে কিন্তু বিকাশ ভবনকেও নামানো হয়েছিল, পুরো বিকাশ ভবনের স্টাফ, যাতে 2022-এর টেটটা সুষ্ঠুভাবে হয়, আর সেটা করেও দেখিয়েছে রাজ্য সরকার। বিকাশ ভবনও ডাইরেক্ট এই টেটের সাথে যুক্ত ছিল, স্যার বলছিলেন। ভাবতে পারছেন, সেই প্রাথমিক টেটে কিন্তু আজকে কেউ এক ফোঁটা কালি ফোঁটা দিতে পারবে না। সেই টেটে নিয়োগ 25,000 হতে পারে না, 30,000 হতে পারে না, সেই টেটের নিয়োগ 50,000 চাই। আবারও বলছে 50,000 চাই। এটুকু বলার, আর কিছু তেমন কিছু বলার নেই। আপনারা সংঘবদ্ধ থাকুন, যদি সুযোগ পান বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী যান। আমার লাইভ যারা দেখছে অনেক বন্যার তো অনেক আছে 22 স্টেট পাস, যদি যান, যদি দেখা পান, মুখ্যমন্ত্রীকে একটু রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন। আপনারা হয়তো ভাবেন আমরা কলকাতার কাছাকাছি থাকে হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে সবসময় দেখা হয়, কিন্তু এমনটা নয়, একটা প্রসেস থাকে, কিন্তু অনেক সময় কাছাকাছি দেখা হয়েও যেতে পারে। যাই হোক, আমাদের লড়াইগুলো চালিয়ে যেতে হবে, এটুকুই বলার। আপনারা যদি কিছু জানার থাকে বলতে পারেন। 2026-এর নিয়োগ হচ্ছে, 2026-এর অনেক আগেই ইন্টারভিউ শুরু হবে, ওইটা কনফার্ম। দেখুন, বয়স যারা পেরিয়ে যাচ্ছে, অনেকের বয়স, প্যারাটিসারদের বয়স সীমা কত যদি জানা যায়, একটু আমাকে আলাদা করে একটু আমি লিখবেন, হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। হ্যাঁ, আর প্রত্যেক জেলার, আমাদের অক্ষয় বর্মন আসানসোল থেকে বলছে, প্রত্যেক জেলার যদি আরটিআইটা করতে পারেন, শূন্য পদ এবং পঞ্চম শ্রেণীর কতটা ইনক্লুড হলো এটা করতে পারেন আপনারা। আরটিআই এর ফরম্যাট যদি লাগে জেলা গ্রুপে লিখবেন, আরটিআই এর আপনি প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ করতে হবে, সেটা বলে দেবে। আমি বললাম তো সমীকবাবু, ওল্ড একাডেমি নিয়ে বললাম, শুধু এটুকু বলবো, কারোর প্ররোচনায় পা দেবেন না, হঠাৎ করে কেউ কেস করবেন না, নোটিফিকেশন কিন্তু পুরোপুরি আটকে যাবে। অনেকেই কিন্তু অপেক্ষা করে আছে। আমি বারবার বলছি, এক দল আছে পাবো না, আমি পাবো না, আপনাকেও পেতে দেবো না, তারা কিন্তু এক দল আছে নোটিফিকেশন বেরোলে কেস হবে, কিন্তু সেই জায়গাটা তৈরি যাতে না হয় সেই জন্য একটু দেরি, এই কারণেই দেরি হচ্ছে হালকা। আব্দুল হালিম 45, আব্দুল হালিম ভাই 45। 2022 প্রশ্নভুল মামলা, হ্যাঁ 2022-এর প্রশ্নভুল মামলা দেখলাম সুপ্রিম কোর্টে গেছে, তো এই বিষয়ে কোনো কথা বলবো না। 2022 মামলা নিয়ে, প্রশ্নভুল মামলা, 2014-র প্রশ্নভুল মামলা, এইসব আইনি বিষয় ফেসবুকে কোনো আমি বার্তা কোনো কিছুই বলবো না, আপনারা জেলা গ্রুপ থেকে জানুন। তবে এটুকু সংক্ষেপে বলছি যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের যদি গায়ে আঘাত লাগে, তাহলে আমরা আইনি পথে লড়াইটা কিন্তু জারি রাখবো। কারণ এখনো পর্যন্ত কিন্তু আমরা নতুন করে টেট কোয়ালিফাইড যারা আছে তাদেরকে ঢুকতে দিচ্ছি না বা দিইনি এখনো পর্যন্ত। একটা টেট পাস যাতে না আসে তার জন্য আইনি লড়াই জারি থাকবে, ব্যক্তিগত লড়াই না, আইনি লড়াই জারি থাকবে। আমরা সর্বক্ষণ দেখি, আপনারা হয়তো ইউটিউব দেখেন, আমরা পুরো কেসগুলো, আমাদের যারা প্যানেল আছে পুরো কেসের হেয়ারিংগুলো দেখেন, অর্ডার কপিগুলো নিয়ে অ্যানালাইসিস হয়,
কোন অর্ডার কপি কি বলছে, কারা কখন আইএ ফাইল করছেন, তো সব বিষয় দেখা হয়। 22-এর আঘাত লাগলে 22-এর কোনো ক্ষতি হতে পারে এমন যদি কোনো সমস্যার সম্মুখীন আমরা হই, আমরা তড়িঘড়ি কিন্তু আমরা ফাইল করব, আমরা অ্যাডভোকেট দেওয়ার জন্য তৈরি। এটুকুই বলে দিলাম। আর কোন কেসের কি অবস্থা এটা আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না, এটুকুই। আলামিন মোল্লা বলছে পিএইচ কত পাস করেছে। আপাতত তো পিএইচ কত পাস করেছে জানি না। আমাদের সুভাষচন্দ্র বাগ আছে, ওনার সাথে কথা বলবেন। 200 জনের মতো একটা গ্রুপ আছে আমাদের, পিএইচের গ্রুপ। সুভাষচন্দ্র বাগের সাথে যোগাযোগ করুন। উনি এর আগেও সভাপতি মহাশয়ের সাথে কথা বলেছেন। শেষবার আমরা সভাপতি মহাশয়ের সাথেও পিএইচদের নিয়ে কথা বলেছি। পিএইচদের 4%-এর ব্যাপারটা নিয়েও কথা হয়েছে, যে লেবার ডিপার্টমেন্ট বা সরকার থেকে যে ভ্যাকান্সিটা দেয়, যে ভ্যাকান্সির 4%, 4% পিএইচদের জন্য থাকে, বিশেষভাবে সক্ষম যারা আছেন তাদের জন্য। তো সেগুলো মেনটেন করা এবং বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী যারা চাকরি পাবে তাদের বাড়ির কাছে যাতে হয়। সভাপতি মহাশয়কে আমাদের সুভাষচন্দ্র বাগ বলেছিলেন যে স্যার অনেক দূরে পড়ছে, কারণ জেনারেল এসসি এসটি এদের কাউন্সিলিংয়ের পর কিন্তু পিএইচদের কাউন্সিলিংটা করাচ্ছেন বিশেষভাবে সক্ষমদের। তো স্যার আমাদের আগে করালে খুব ভালো হয় প্রতিবন্ধী যারা আছেন। তো স্যার বলেছিলেন যে একজন পিএইচ ক্যান্ডিডেট বলতে পারবে না যে তাদেরকে বাড়ির পাশের স্কুল বাদ দিয়ে দূরের স্কুল দেওয়া হয়েছে। সবসময় পর্ষদ চেষ্টা করেন যারা প্রতিবন্ধী আছে, যারা চাকরি পেয়েছেন বা কাউন্সিলিংয়ের সময়, তাদের খুব বাড়ির কাছের স্কুলটা দেওয়ার জন্য চেষ্টা করেন। তো আপনারা ভাববেন না। আর 2017 সালে তো দেখলেন পিএইচ যারা ছিল তারপরেও শূন্যপদ পড়ে রয়েছে মোটামুটি 60টার মতো, মনে হয় 60 না 40টার মতো পিএইচের শূন্যপদ কিন্তু পড়ে আছে। ওটা দেখা যাক নিয়ম কি আছে, আমার জানা নেই, হয়তো ফরওয়ার্ড হতে পারে, পিএইচই থেকে যেতে পারে, এটুকুই। দেখুন ওবিসি এ কত, ওবিসি বি কত, জেনারেল কত, এগুলো আমরা খুব দ্রুত হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হয়তো কৌতূহল মিটছে, কিন্তু আমরা একটা আইনি পথে আমরা অলরেডি গেছি। আমি এটা এই মুহূর্তে বলছি না, বলবো না, সামনের দিনে দেখতে পাবেন। 2024-এর 2024-এর মধ্যে আসতে পারে বলাটা চাপের, দেখুন আসলেও আসতে পারে। শুনুন, একাডেমিক মামলা যা বলুন এখন এটা নামবেন না, পুরোটাই কিন্তু যদি একবার কোনো আইনি জটিলতা পড়ে যায় পুরোটাই কিন্তু মানে একদম ঝুলে যাবে। নোটিফিকেশান দেওয়ার পর যদি সমস্যা তৈরি হয়, এটা আপনারা একটু দেখবেন যারা যা আছে, এগুলো যত কেস করবে, যত একটা কোর্টে একটা মামলা গেলে সেই মামলাটা সমাধান হতে কিন্তু সময় লাগবে, বুঝতে পারছি ভিতরে ঢেকে, আগে অতটা বুঝতে পারতাম না। বলুন, আর কারোর কিছু জানার থাকলে আমি লাইভটা শেষ করবো, এমনি আমার দেখুন প্যারাটিসার বলুন, ওবিসি এ বলুন, ওবিসি বি বলুন, এগুলো এই মুহূর্তে বলা সম্ভব নয়। আপনারা আরটিআই করুন, আরটিআই করুন, সঠিক খবরটা পাবেন। আর যদি না পান অবশ্যই জেলা গ্রুপে যোগাযোগ করুন, ফার্স্ট অ্যাপিল করুন। ফার্স্ট অ্যাপিল করলে না দিলে তখন আপনি অন্য পথে, আইনি পথে গিয়ে পেয়ে যাবেন। বিএডদের নিয়ে কোনো কথা বলবো না, বিএডদের নিয়ে কোনো কথা না, এনআইএসদের নিয়ে কোনো কথা না, 2022 প্রশ্নভুল মামলা নিয়ে কোনো কথা না, 2014 প্রশ্নভুল মামলা নিয়ে কোনো কথা না। বাদ বাকি আপনারা পুজোর সময় পুজো কিভাবে কাটাবেন সেই কথা নিয়ে আলোচনা হোক। শিল্পা পাল বলছে তুমি কেমন আছো বলো। আমি আছি, ভালো তো খুব নেই, তো ভালো থাকতে হবে, কারণ একটা নেতৃত্ব দেওয়ার জায়গা, আমি যদি একেবারে ভেঙে পড়ি বা টেনশন তো একটা আছে, কষ্ট তো একটা আছে, আর
সত্যি কথা বলতে 23 জেলা থেকে যেভাবে ফোন বা মেসেজ করা হয় তাতেও দেখেও আমিও কষ্ট পেয়ে যাই, এমন এমন ক্যান্ডিডেট আছে তাদের পরিস্থিতিটা। তো এইসব ছেলে বা আমরা যারা এই এত সমস্যার মধ্যে পড়েও যারা এখনো পর্যন্ত মাটি কামড়ে পড়ে আছি, যখন দিনের শেষে চাকরিটা পাবো বা পাবেন আপনারা, তখন কিন্তু হাসিটা, তখন সেই হাসিটা জীবনের সবচেয়ে বড় হাসি হবে। আমাদের সদানন্দ বসাকদা এসছে, এই অফিস একটা বেসরকারি কোম্পানিতে কাজ করেন, খুব কষ্ট করেন, বর্ধমানে বাড়ি, বারাসাতে একটা কোম্পানিতে থাকেন, তো এখান থেকে যাতায়াত করেন, খুব কষ্ট করেন। তো এই সব দাদারা যদি দিনের শেষে বলতে পারেন যে বিদেশ দা হয়ে গেছে, পেয়েছি, তো এটাই সবচেয়ে বড়। আর আমাদের প্রত্যেকটা স্তর থেকে বলো, মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা দিন, মুখ্যমন্ত্রীকে অনুরোধটা করুন সবাই নিজের নিজের জায়গায়। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আপনারা দাবিটা করুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবিটা করুন, শূন্য পদ যাতে বেশি আছে। শূন্য পদ ছাড়া কিন্তু কোনো ওল্ড একাডেমিক বলুন, প্যারাটিচার বলুন, নিউ একাডেমিক বলুন, কোনো কিছুই হবে না। শূন্য পদটা দরকার। আপনারা যে যেখান থেকে পারেন মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দিন সবাই, এটুকুই। আর আমরা আলোচনায় বসছি, মোহিত আগের দিন গেছিল, তো দেখা হয়নি। তো এর মধ্যে আমরা পুজোর কয়েকটা দিন আর সেইভাবে কিছু করছি না। পুজোর কয়েকটা দিন কেটে যাওয়ার পর আপনারা এই কটা দিন একটু ভালো করে উৎসব সামিল হন। আমরা কিন্তু এর পরে শূন্যপদের ব্যাপারটা কিভাবে বেশি হয় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আমরা ফোন করি না এমন দিন নেই। পিএদের কাছে, শিক্ষামন্ত্রী পিএ বলুন বা আদার্স কোনো মুখপাত্র বলুন, এগুলো আমি নামগুলো বলছি না এখন, কিন্তু চেষ্টা কিন্তু করে যাচ্ছি যে 22 টেটটা একটা বঞ্চিত টেট, এবং তারা বারে বারে রাজপথে নামে, এটা কিন্তু জানতে কারোর বাকি নেই। অসংখ্য ধন্যবাদ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চকে, যারা আজও হয়তো আন্দোলন হচ্ছে না রাজপথে, কিন্তু ঘরে বসে নেই, ঘরে হয়তো নিজেদের বার্তাটা তুলে ধরার জন্য পুরনো মিছিলের ছবিগুলো তুলে ধরেন, ধারাবাহিক বজায় রেখেছে, কিছু করতে পারছেন না। তো আপনাদের কথা যখন আমরা কোনো ভিডিও বা আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরবো, অন্তত লাইক কমেন্ট শেয়ারটুকু করবেন, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কাজে লাগান। আমরা রাজপথে নামলে না বলে রাজপথে নামলে পুলিশ অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে আপনাকে থানায় বসিয়ে রেখে সন্ধ্যার পর ছেড়ে দেবে। যথেষ্ট ভালো আমাদের পুলিশ বাবুরা, যথেষ্ট ভালো। পশ্চিমবঙ্গ পুলিশ, ক্যালকাটা পুলিশ, পুলিশ নিয়ে কথা হচ্ছে, যথেষ্ট ভালো। আমাদেরকে সাবধানে নিয়ে বসিয়ে রেখে বুঝিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেন, খাইয়ে বাড়ি পাঠিয়ে দেন। ভারতবর্ষের অন্য রাজ্যে আছে কিনা বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে এটা আছে। কিন্তু রাজপথেও কেন নামতে হচ্ছে সেটাও জানার দরকার। 22 স্টেট রাজপথে নামবে না যদি টোটাল একটা বড় ভ্যাকান্সি দেওয়া হয়, যেটা বলছিলাম। তাই বলছিলাম যে মানে আপনারা যারা বাড়িতে আছেন, যে আমরা এই সব ফটো শেয়ার করি বা আমাদের আন্দোলনের কথা মুখ্যমন্ত্রীকে বার্তা দিই, এগুলো লাইক কমেন্ট শেয়ারগুলো করুন, যেটুকু পড়েন নিজের জায়গার থেকে। দেখুন নোটিফিকেশন কেন আসছে না, শূন্যপদ কম আসছে কেন, এই ডাইরেক্ট এই উত্তরগুলো কিন্তু আমাদের কাছে তৈরি নেই, আমাদের ঐক্যমঞ্চের কাছে তৈরি নেই, কারোর কাছে তৈরি থাকা সম্ভব না। কবে নোটিফিকেশন আসবে, কেন হচ্ছে না? লড়াইটা কিন্তু সেই মার্চ মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছিল। আজকে প্রত্যেকটা জেলায় আমরা সংঘবদ্ধ, আমরা একে অপরকে চিনি, জানি, বুঝি, প্রত্যেককে যারা আছে মোটামুটি সবাই। যদি 20,000 হয় আমরা সংঘবদ্ধ আছি, কিন্তু বাদ বাকি আর 20,000 কোথায় গেছে? এটা তো একটা অবাক লাগার বিষয়। তাই বলবো যে প্রত্যেকটা আপনাদের প্রত্যেকটা ডিএলএড গ্রুপে আপনাদের ঐক্য মঞ্চে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করুন। যারা রাজপথে থাকে, যারা লড়াই করে, যারা নবান্ন অভিযান করে, যারা বিকাশ ভবন অভিযান করে, যারা ডিপিএসসি অভিযান করে, যারা বারবার ধর্ণা দেয় কলকাতার বুকে, সল্টলেকের বুকে, সেই গ্রুপে যুক্ত হন। খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি, খোলা আকাশের নিচে।
কুয়াশা পড়ছে, রাতে ঘুম হয়নি আমাদের, ওপর থেকে কেন্ন পড়ছে গাছ থেকে, ব্যাং, কি বলবো। সেখানে আমরা কিন্তু সারা রাত কাটিয়েছি আমরা আমাদের বোনেদের নিয়ে, তারাও কিন্তু রাজপথে ছিল সারা রাত জেগে। আজকে আমরা খুব ভালো লাগছে আজকে দিনটা। আপার আমাদের সুশান্ত ঘোষ দাদা, আপনারা চেনেন যারা আন্দোলন করে, এতদিন পর প্রায় 9 বছর পর কাউন্সিলিং হলো, 9 বছর পর আজ কাউন্সিলিং হচ্ছে। দাদারা পেয়ে যারা মানে একবার লিস্টে ছিল তারা বাদ চলে গেছিল, তারা আবার লিস্টে ঢুকে গেছে, আজ কাউন্সিলিং হচ্ছে। কত আনন্দের বিষয় বলুন তো। তারা এখনো কিন্তু ধর্ণা করছে মাতঙ্গিনী হাজরার পাদদেশে, আমরা ধর্মতলা, আমি পোস্ট করেছি, দেখতে পারেন। তো তাই বলবো যে যারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে, বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে আছে, সংঘবদ্ধ হন। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ ছিল বলেই আর আছে বলেই কিন্তু আজকে 22 স্টেটের কথাটা কিন্তু সবাই জানে। আজকে নবান্ন বলুন, বিকাশ ভবন বলুন, আর এপিসি ভবন বলুন, আলাদা করে বলতে লাগে না। 2017 সাল আমার লাইফটা শুধু আপনারাই টেট উত্তীর্ণরা দেখেন তা নয়, অনেকেই আছেন চাকরিজীবী বা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছেন, দেখেন, আমার বলতে হয় না। এখন তো কমেন্ট অনেক সাধারণ মানুষও করে যে আমাদের সমস্যাটা কবে, এখন তো সাধারণ মানুষ মানে সাধারণ অনেকেই কমেন্ট করেন যে আপনাদের সমস্যাটা কবে মিটবে। আপনারা তো অনেক দিন বসে আছেন, আমি তো অনেক দিন ধরে 2 বছর ধরে দেখছি আপনাদের আন্দোলনটা কবে মিটবে, কি বলছে দিদি, কি বলছে ভাবতে পারছেন? আমাদের 50,000 ভ্যাকান্সি, শেষ কথা বলে শেষ করব, আমাদের 50,000 ভ্যাকান্সি দরকার। নোটিফিকেশন 2 দিন পরে আসুক, যেখানে 1 মাস আগে আসবে সেখানে 20 দিন পরে আসুক, অসুবিধা নেই, কিন্তু আমাদের শূন্য পদটা কিন্তু বলতে হবে, শূন্য পদটা কত আসছে। আমরা কিন্তু ছাড়বো না, পরিষ্কারভাবে বলছি। জীবনে কিন্তু মূল্যবান সময় সদানন্দদা এসছে, 40-এর বয়সের গায়ে হয়ে গেছে, 40 পার হয়ে গেছে প্রায়। কি আছে জীবনে আর, কি আছে বলুন? হয়তো বললে হয়তো অনেকে ভাবেন যে হয়তো অনেক কথা বলছি, অনেক বকছি। যে ছেলেটার বয়স 40 বছর পেরিয়ে গেছে, হয়তো অন্য পেশা আছে, সে যায়নি কোনো কারণে, তার জীবনে আর কি পাওয়ার আছে? আর সে যদি আবার বঞ্চিত হয় এবারে, সে কি চাকরি পাবে? এরপরে যা ডিএলএড ব্যাচ ঢুকছে, যা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসছে, যারা ডিএলএড, তাদের সাথে কম্পিটিশন করে পারবে? আমরা কোর্টে যাব না, কোনো আইনি পথে যাব না, কিন্তু আমাদের কথাটা মানতে হবে, শূন্য পদটা বাড়াতে হবে, পরিষ্কার কথা। আপনারা সাথে থাকবেন তো? এই কথাটা কমেন্টটা করুন, শূন্য পদের জন্য সাথে থাকবেন কিনা কমেন্ট করুন। এটা অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। এই বিদেশ গাজী সামনে থাকবে, মিছিলের সামনে, বিদেশ গাজীকে যা খুশি করুক, ভয় নেই, পরোয়া করি না, ভয় পাই না, কারণ বাড়ির অবস্থাটা বুঝি এবং এই জায়গাটা পড়ে আছি, টিউশনি কোচিং এগুলো করাই, সাথে সাথে এই জায়গাটা পড়ে আছি যে এটা একটা হলে আমাদের স্বপ্ন পূরণটা হবে, ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। আর যে স্বপ্ন, সবচেয়ে বড় স্বপ্ন, একটা শিশুকে আগামী দিনের ভবিষ্যৎকে নিজের হাতে গড়ে তুলতে পারবো। প্রত্যেক শিশুকে দেখলে বোঝা যায় যে আগামী দিনে কি হতে চলেছে, ভালো লাগে। একটা নতুন জীবন, একটা সাদা কাগজ, তাতে সুন্দর কথা বলে, তাকে মনোবিজ্ঞান সম্মত শিক্ষা দিয়ে আগামী দিনে তাকে যখন দেখবো সে আবারও বড় হয়ে যাবে। স্যার এই পড়ছি, স্যার এই পড়ছি, এর থেকে আর বড় কি পাওনা হতে পারে? প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, একটা যে আমি এই হব। তারিক বর্ষক বলছে সাথে আছি দাদা, সাথে থাকুন। আর আমরা খুব দ্রুত শিক্ষা দপ্তরে আর একবার কথা বলবো শূন্যপদের বিষয়টা নিয়ে। শূন্যপদটা যদি আমি পার্টিকুলার কত শূন্যপদ আছে যদি জানতে পারি, আমরা কিন্তু তারপরেই কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব, এটুকুই বলার। আপনারা সবাই ভালো থাকবেন, আর বিশেষ কিছু বলার নেই। সব দিক থেকে আলোচনা চলছে, সব দিক থেকে আমরা যোগাযোগ রাখছি যে কি অবস্থায় আছে, সমস্যাগুলো কি, এবং শূন্যপদটা কি করে বাড়ানো যায়।
যেটুকু আমরা বুঝতে পারছি পঞ্চম শ্রেণী ইনক্লুড হচ্ছে, সময় লাগছে। শূন্যপদ কিন্তু এই ছাড়া উপায় নেই, এই পঞ্চম শ্রেণী ইনক্লুড করে কিছু শূন্যপদ কিন্তু আসবে। আর সব কথা ডাইরেক্ট কিন্তু কোনো সরকারি আধিকারিকরা বলবে না, সব প্রশ্নের জবাব কিন্তু ডাইরেক্ট বলে না, কিন্তু যেটুকু বুঝতে পারছি শূন্যপদ কিন্তু পঞ্চম শ্রেণী ইনক্লুড করে আসবে। সে কাজটা কিন্তু অলরেডি হচ্ছে, আর সেটা কিন্তু আইনি পথে যাওয়ার জন্য হচ্ছে। 2019 সাল নাগাদ হয়েছিল, তারপর এই করোনার পরপরই এইগুলো হয়নি। তারপর আবার আমরা আইনি পথে গেলাম, ডিভিশন বেঞ্চের রায় এলো, তারপরে কিন্তু প্রত্যেকটা স্কুল কিন্তু শূন্য মানে প্রাথমিকে পঞ্চম শ্রেণী ইনক্লুডের জন্য কিন্তু কাজ জোরে মানে খুব ঝড়ের গতিতে করছেন। আশা রাখছি শূন্যপদ এখান থেকে ভালো আসবে। তো একবার শূন্যপদ অ্যালটমেন্ট হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। সেই কারণে বলছি, অনেক পুরনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছে, নতুন ভাইরা আছে, সবাই মিলে একটা বড় একটা নিয়োগ হোক যেখানে সবাই চাকরি পাক, এটুকুই বলার। আর এই লড়াইয়ের জন্যই কিন্তু এই মাটি কামড়ে পড়ে আছি, শেষ পর্যন্ত দেখব। আর শেষ পর্যন্ত যখন এত 2 বছর যখন আছি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় দেখার অপেক্ষায় আছি। শুধু এটুকু আপনাদের বললো, পাশে থাকুন। আর নেক্সট আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, খুব দ্রুত দ্বারস্থ হব, মুখ্যমন্ত্রীর কাছে যাব, পৌঁছে যাব। আর সবচেয়ে বড় কথা, আপনারা হচ্ছে একটু ভালো করে বোঝেন না যে এই লাস্ট মিছিলটা হলো 24 তারিখে। আমরা মুখ্য সচিবের কাছে চিঠি লিখেছি, আমরা বলেছিলাম মিছিল থেকে উঠব না। আমরা ধর্মতলার ডরিনা ক্রসিং বা ওয়াই চ্যানেলের ওখানে বসে পড়েছিলাম। মিছিল আমরা শেষ হওয়ার পর আমরা ওখান থেকে উঠব না, একটা মানববন্ধনে আবদ্ধ হয়েছিলাম। মুখ্য সচিবের কাছে চিঠি গেল, পুলিশ আধিকারিকরা আসলো, আমাদের একটা টিমকে পাঠানো হলো পর্ষদ সভাপতির কাছে। পর্ষদ সভাপতি ওখান থেকে একটু সময় নিলেন, অনেকক্ষণ সময় নেওয়া হয়েছিল। তারপরে আমাদের পরের দিন সময় দিলেন এবং 2 ঘন্টা 15-20 মিনিটের মতো কথা বললেন। এবং উনি যা বললেন সেটা শিক্ষা দপ্তরকে জিজ্ঞাসা করলাম, সবই ঠিক। তো এটা কেন, এটা অধিকার ছিনিয়ে নিতে যদি পথে নামতে আপনাদের এত সমস্যা হয়, তাহলে বাড়িতে বসে শুধু ফেসবুকে কমেন্ট করলে, হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে হয়ে যাবে? বলুন, অনেকে আছেন রাজপথে নামেন না। আজকে 2,000 পথে নামুন তো দেখি, নোটিফিকেশন আসে কিনা, 50,000 ভ্যাকান্সি আসে কিনা দেখি। 2-3 হাজার পথে নামুন, দেখুন। যারা সুস্থ আছে তাদের নামার কোনো প্রসঙ্গ নেই, যারা সুস্থ আছে, বাড়িতে ভালো সমর্থ আছে, বাড়িতে বসে থাকা আরো 2 বছর সমস্যা নাই। কিন্তু যাদের সমস্যা আছে, কোনো গ্রুপবাজি নয়, কোনো গ্রুপ এ গ্রুপ ও গ্রুপ নয়, যাদের সত্যি মনে হয় যে আমার রাজপথে নামতে হবে। দেখুন, আবারও বলছি, 2022 প্রাথমিক টেট পাস, ডিএলএড ঐক্য মঞ্চের বিকল্প নেই। ভুলভ্রান্তির মাধ্যমে শিখে আজকে কিন্তু একটা স্থির অবস্থায় এসছে। ঐক্য মঞ্চের বিকল্প নেই, আবারও বলছি বারে বারে। লড়াইটা কিন্তু এরা করে দেখিয়েছে এবং করছে, আর যার কারণে কিন্তু এই কাজগুলো টুকটাক করে এগোচ্ছে। শূন্যপদটা যদি কম আসে, যদি কোনোভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আপনারা সবাই পথে নামুন একসাথে, নিজের স্বপ্নটা পূরণ করুন, শেষ হাসিটা আসুন। এই সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ লাইভ করা বা পোস্ট করা এটা আমাদের কাজ না, কিন্তু করতে বাধ্য হচ্ছি। দিনের শেষে কাজ, আমরা স্বপ্নটা পূরণ হলে, স্কুলে ফিরতে পারলে দেখবেন এইসব আন্দোলন প্রয়োজন হবে না। তখন কাজ থাকবে বাড়ি, স্কুল, বাচ্চাদের দেখাশুনো করা, ঠিকঠাক স্কুল পরিচালনা করা, এই জায়গাটা। তাই বলবো, আপনারা বিচ্ছিন্নভাবে যে যেদিকে আছেন একসাথে আসুন, লড়াইটা হোক। কেউ বেসরকারি কাজে চাকরি করছেন, অনেকে আছে বেসরকারি একদিন ছুটি নিয়ে, দাদা আমার চাকরি চলে যাবে, কিন্তু আমি আন্দোলনে যাব, এমনও অনেকে মুর্শিদাবাদ থেকে চলে আসছে, আবার অনেকে আসছে না। আমরা যখন আন্দোলন করছি রাজপথে, অনেকে রিলস বানাচ্ছে বিভিন্ন হিন্দি গান দিয়ে, কিন্তু রাজপথে নামছেন না। আবার দিনের শেষে মেসেজ করছে যে দাদা ব্যাপক ডিপ্রেশনে আছি। দেখুন না দাদা কি হয়, দাদা কবে পাবো আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন? ভাবুন, সব দেখতে পাই। আবার যে ছেলেটা মায়ের কাছ থেকে 50টা টাকা নিয়ে, মা আমি কলকাতায় আন্দোলনে যাব, চাকরি হবে, দিদিকে বার্তা দিতে যাব, সেই ছেলেটা এসে না খেয়ে এসে মিছিলে হাঁটছেন।
সন্ধ্যেবেলা যাওয়ার আগে বলো, দাদা একটা 5 টাকার বিস্কুট খেয়েছি, বাড়ি যাচ্ছি। এমন ছেলেরাও আছে, 5 টাকার একটা বাটার বিস্কুট খেয়ে সারাদিন এসে বাড়ি চলে গেল, 50 টাকা বাড়ির থেকে এনেছে, এমনও আছে। বলবো যারা একটু সমস্যা, জীবন থাকলে সমস্যা থাকবে, জীবন থাকলে প্রতিকূলতা থাকবে, তাকে তার সাথে সাথে আমাদের পথে আসতে হবে। নেক্সট যে মানে আমরা খুব দ্রুত আমরা শূন্য পদের দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করব, তারপরেও যদি সদুত্তর না পাই আমরা খুব দ্রুত রাজপথে নামবো। রাজপথে নামাটা আমাদের উদ্দেশ্য নয়, পরিষ্কারভাবে বলছি। আমরা কোনো রাজনৈতিক দল নয়, কাউকে চাপে ফেলা বা কাউকে প্রেশার ক্রিয়েট করা বা সেই সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ দেখুক যে এরকম মিছিল হচ্ছে, এটা আমাদের কাজ না। আমাদের কাজ একটা 50,000 ভ্যাকান্সি এবং দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন। এর বিফলে গেলে আমরা রাজপথে পড়ে থাকবো, সে যেই আটকাক না কেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথে নামবো, তারপর পরে দেখা হবে, পরে কথা হবে, এটুকু কথা বলার। হ্যাঁ, শিল্পা বলছে উৎসবে আছি, আর অক্ষয় বলছে বেকারদের পুজো নেই, কোনো উৎসব নেই। না অক্ষয়, পুজো আছে, মাকে নিয়ে যাবে, ঠাকুর দেখতে যাবে, কয়েকটা প্যান্ডেলে ঘুরবে, খাওয়া দাওয়া করবে, বাড়িতে আসবে, করতে হবে। উৎসবের সময় উৎসব করতে হবে, কষ্ট তো থাকবে, বেকারত্ব থাকবে। যাই হোক, এটুকু বলবো। নমস্কার সবাইকে, ভালো থাকবেন আপনারা। মানে বর্তমান সময়ে এতক্ষণ সময় দিয়ে আমার কিছু কথা শুনলেন, গল্প শুনলেন। আমার লক্ষ্য, আমি আবারও বলছি, আমাদের লক্ষ্য 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের লক্ষ্য সংঘবদ্ধ থেকে, ঐক্যবদ্ধ থেকে। একার প্রচেষ্টায় কোনো কিছু সম্ভব নয়। সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ থেকে 23 জেলা মিলে লড়াই করে আমাদের নোটিফিকেশন আনতে হবে। আর তার থেকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের ভ্যাকান্সিটা বাড়াতে হবে, শূন্য পদটা বাড়াতে হবে। আমরা কোনোভাবেই কিন্তু পিছিয়ে যাব না। আমাদের লক্ষ্যটা কিন্তু একদম পুরো একভাবে থাকতে হবে। লক্ষ্যটা 50,000 ভ্যাকান্সি। ভ্যাকান্সির কথাটা সভাপতি মহাশয় আমাদেরকে বলেছিলেন, আমি সেদিন গেছিলাম, যে আমাকে নিয়োগ করতে দিলে 50,000 ভ্যাকান্সি আমি এক্ষুনি নিয়োগ দেবো। সেই 50,000-এ আছে, কিন্তু কত পাবো না পাবো আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। 23-এ রেজাল্ট আসবে কি আসবে না আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না, কিন্তু এখনো বলছি। আমাদের এটা, যেগুলো আমাদের বিরোধী সেগুলো আমরা বলে যাব, পরে কি হবে দেখা যাবে। 50,000 ভ্যাকান্সি আমাদের দরকার। 50,000 ভ্যাকান্সি না হলে আমরা ইন্টারভিউ ঢুকবো না। 20,000 ভ্যাকান্সি, 25,000 ভ্যাকান্সি, 18,200 ভ্যাকান্সি, এগুলো যদি আসে, যারা পুরনো একাডেমিক তারা বসেই যাবে, বসে দেখতে হবে, কিছু করার নেই। সেটা তো সম্ভব না। তাই শূন্য পদটা বাড়াতে হবে, কোনো আইনি পথে গেলে হবে না, শূন্য পদটা বাড়াতে হবে, তারপর দেখা যাবে। এই দাবিতে পথে নামছি। একবার বিকাশ ভবন থেকে শূন্যপদ ক্রিয়েট হয়ে গেলে কিন্তু আর কিন্তু হবে না। তাই মুখ্যমন্ত্রীকে বার্তা দিন, যে যেখান থেকে পারেন মুখ্যমন্ত্রীকে জানান যে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা এই 5 বছর পর রাজ্যে টেট, আমাদের একটা সবচেয়ে বড় বঞ্চনার শিকার হচ্ছে আমরা। 2017 সালের টেটে 18-20 সেশন ডিএলএডও বসতে পারেনি, লাস্ট 17-19 বসেছিল। তো তারপর থেকে যারা ডিএলএড করেছে, একটা ডিএলএড কোর্স করতে 1 লাখ টাকার বেশি খরচ হয়। দেখুন হিসেব করে, আপনার খাতা থেকে শুরু করে আপনার A to Z যা আছে, আপনার দেখুন হিসেব করে দেখুন। 60-70 হাজার টাকা যদি আপনি ডিএলএড করেন, পর হিসেব করুন আপনি, আপনার কত খরচ হয়েছে। 1 লাখের মতো খরচ হয়ে গেছে আপনার কষ্টের টাকা, বাবার টাকা। তো এত এই 5টা বছর বঞ্চনার শিকার, তাদের কি আর 20,000 ভ্যাকান্সিতে হবে? এইটা মাথায় রাখুন, এটা মাথায় ঢোকান, এটা মাথায় ঢোকান। বাড়িতে আমি ওল্ড একাডেমি হবে না দাদা, হবে না দাদা, কি হবে আমি পারবো নাকি এখন, এইসব চিন্তা ভাবনা রাখুন। লড়াইটা করুন চোখে চোখ রেখে শূন্য পদের জন্য। সবাই ভালো থাকবেন। শুনুন, 20-22 বলুন, 19-21 বলুন, যাদের ডিএলএড এর সার্টিফিকেট নেই বা মানে ডিজিটাল কপি বা কপি পাননি, আপনারা এ নিয়ে চাপ নেবেন না। ইন্টারভিউ এলেও কেউ সমস্যায় পড়বে না।
প্রত্যেকটা আমাদের যে সভাপতি মহাশয় আছেন যথেষ্ট কেয়ারফুলি এবং যথেষ্ট কর্মঠ। 10টার মধ্যে অফিসে ঢোকেন, বাড়িতে যান কত রাত হয় কোনো ঠিক নেই। কেউ কোনো সমস্যায় পড়বেন না, আবারও বলছি। তবে সমাবর্তন অনুষ্ঠান যেটা করছে অনেক ভালো পদক্ষেপ, এটা খুব ভালো লাগলো। এটুকুই। আর শুধু ডিএলএড পরীক্ষা, প্রত্যেকবার ডিএলএড পরীক্ষা বা এই প্রত্যেকবার টেট নিলাম কিন্তু নিয়োগ দিলাম না, এটা কিন্তু একটা চরমতম, মানে কি বলে, যারা টেট কোয়ালিফাই করে তাদের উপরে কিন্তু একটা চরমতম অন্যায়। কিন্তু এটা পরিষ্কার, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভালো সেটা ভালো। নিয়োগ কিন্তু আমাদের হবে, নিয়োগ কিন্তু দিতে হবে, এমনিতে নয়, দিতে হচ্ছে নিয়োগটা। নিয়োগ দিতে হবে আর 50,000 ভ্যাকান্সি দিতে হবে। সবাই তো জানেন যে বিহারের পাশের রাজ্য বিহারের নিয়োগটা একবার দেখা হোক, সেই বিহারের তুলনায় পশ্চিমবঙ্গ শিক্ষার দিক থেকে কত এগিয়ে। সেখানে যদি 87,000 একবারে দিচ্ছে, ভাবতে পারছেন? 1 লাখ একবারে দিচ্ছে নিয়োগ। কারণ বুঝতে হবে, প্রাথমিক শিক্ষায় মানে এলিমেন্টারি এডুকেশন যদি কোনো কারণে ঘাটতি থাকে কোনো বাচ্চার, মনোবিজ্ঞান সম্মত শিক্ষা থেকে যদি কোনো বাচ্চা পিছিয়ে যায়, শিক্ষার্থী পিছিয়ে যায়, তাহলে আগামী দিনে সে কি করে রাষ্ট্রনায়ক হবে? আগামী দিনে সে কি করে বিদেশ মন্ত্রী হবে? আগামী দিনে কি করে সে প্রধানমন্ত্রী হবে? ভাবতে পারেন? এটা আমি কথাগুলো বলছি, হয়তো আপনাদের ভাবছেন, হয়তো অনেকে বকেই যাচ্ছে, কিন্তু ভাবুন না বাস্তব বুদ্ধি দিয়ে। দেখুন দিনের শেষে একটা শিশু তো আগামী দিনে মানে বড় কিছু হবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর এই অন্তরে। ভাবুন, ভাবা অভ্যাস করুন। ধন্যবাদ সবাই। একটু ভালো লাগলো সবার সাথে এই কমেন্ট করলেন, কথা হলো। আর কমেন্টগুলো দেখতে পাই বলে পার্সোনালি আমার ফেসবুক অ্যাকাউন্টে করলাম, নাহলে গ্রুপে করতাম। সবাই পাশে থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর আমরা হাসি এখন নয়, আমরা কোনো হাসি না, কোনো আইনি পথে গেলেও হাসি না। আমাদের হাসি এখন নয়, হাসি যখন সবাই স্ট্যাটাস দেবেন বা স্টার্ট জব পাবেন, আমরা পাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অধীনে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেদিনটাই আমাদের সুখের দিন হবে। ধন্যবাদ সবাই। আশা জাগিয়ে রাখুন, স্বপ্ন বাঁচিয়ে রাখুন, লড়াইটা করে যান। আর উৎসবের দিনে আবারও বলছি, উৎসবের দিনে পরিবারের পাশে থাকুন। অনেকের বাবা মা নেই, তারা বলে। আমাদের একজনের কথা মনে পড়ছে, আমাদের ওয়াসিম ফিরদৌস, বাড়ি হচ্ছে তারকেশ্বর, হরিপাল, বিয়ে আছে 6 তারিখে, বাড়ি ধুমধাম আয়োজন, মা নেই। আজ টেক্সট করছিল যে দাদা, আমি কথাগুলো বলছি যে প্রত্যেকটা কথার মধ্যে মানে আছে, যে বাড়ি আনন্দ, সব আনন্দ আছে, বাবা শিক্ষক, কত প্যান্ডেল হচ্ছে চারিদিকে, কিন্তু আমার মা নেই, মা মারা গেছে। তো তোমার তো মা বাবা আছে, তাদেরকে একটু দেখভাল করো। তাই বললো প্রত্যেকে আমরা মা বাবাকে পাশে থাকে বলে হয়তো বুঝি না, কিন্তু যাদের মা বাবা নেই তারা বোঝে কষ্টটা। তাই মা বাবাকে একদম পুরো তুলে রাখুন, প্রণাম করুন। ভালোবাসাটা জরুরি, পিতামাতার কাছ থেকে ভালোবাসা পাওয়াটা খুব জরুরি। যাদের নেই তারা বোঝে কষ্টটা। আমরা পাশে থাকে, মা সারাক্ষণ বলে পড় পড়, সারাক্ষণ বলে কি করিস, মোবাইল নিয়ে সারাক্ষণ কি করিস। আমাদের বয়স কম, বুঝি না, মা এত তুমি কেন বলো। মোবাইল দেখছি, খাওয়ার সময় মোবাইল দেখছি, আমরা গেম খেলছি অনেকে রাত জেগে, তো মা বকাঝকা করে, তো আমরাও মায়ের উপরে মাঝে মাঝে রেগে যাই, মানে অভিমান বশত। তো পরে হয়তো খারাপ লাগে, কিন্তু যাদের মা নেই বাবা নেই, এই সুমন মধ্যম গ্রামের মা বাবা কেউ নেই, বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, মা মারা গেছে টিভিতে, বেচারা ছোট ভাই আরও সে থাকে, কষ্ট পায় মা বাবার জন্য।